আজ আমরা ক্লাস 10-এর চলতরিৎ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ এই চ্যাপ্টারটা পুরো ডিটেলসে আমরা আলোচনা করব। এখান থেকে কী ধরনের কোশ্চেন আসছে তাও আলোচনা করে দেবো। তো আশা করি এই ভিডিওটা তোমরা যদি দেখো, আমার মনে হয় না যে ভিডিওটা খুব একটা বোরিং হবে। আমি খুব ইন্টারেস্টের সাথে খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করবো, যাতে তোমাদের বোরিং না লাগে এবং ভিডিওটা খুব ভালোভাবে তোমরা চ্যাপ্টারটা শেষ করতে পারো। আর এখান থেকে বেশ তোমাদের ভালো নাম্বার আছে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো না, এখান থেকে টোটাল নাম্বারটা পেয়ে যাবে। চ্যাপ্টারটা একদম আমি খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো চলো, প্রথম হচ্ছে আমরা দেখবো চলতরিৎ। মানে ইংলিশটা একটু খেয়াল করো, অনেক সময় সুবিধা হয় ইংলিশ টার্মটা দেখে নিলে। কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে তড়িৎ। অর্থাৎ তড়িৎ সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। দেখো, মনে করো এই যে আমার ঘরে যে লাইটটা চলছে, এর জন্য তো একটা শক্তির প্রয়োজন। তোমার ঘরে পাখা, যে বিভিন্ন যে ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো রয়েছে, তোমার হচ্ছে টিভি, সবই কি একটা শক্তির দরকার হয় সব কিছু চলার জন্য। তো সেই শক্তিটা কি? সেই শক্তিটাই হচ্ছে তড়িৎ শক্তি। তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা। তো কত ইন্টারেস্টিং বিষয় তুমি দেখো, যেটা তুমি দেখছো বাড়ি থেকে কারেন্ট যে চলছে, তড়িৎ, বিভিন্ন ফ্রিজ, এসি সব কিছু চলছে, সেই যে শক্তি সেটাই হচ্ছে তড়িৎ শক্তি, ইলেকট্রিসিটি। তো তারই একটা পার্ট চলতরিৎ। কারণ তড়িৎ দু ধরনের। তড়িৎ হচ্ছে সাধারণত দু ধরনের আমরা দেখতে পাই। যাই হোক, তড়িৎ দু ধরনের: চলতরিৎ আর স্থির তড়িৎ। চলতরিৎ মানে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, আর আর একটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ স্থির তড়িৎ যাই হোক, এবার চলতরিৎ তোমাদের তো দেখছো যে তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে এইটা চলতরিৎ। তোমাদের স্থির তড়িতেরও কিছু রয়েছে, যেমন কুলম্বের সূত্র, এবং আরও প্রথম দিকে কিছু ডিটেলস তোমাদের রয়েছে। তো কোনো চিন্তার কিছু নেই, আমি টোটালটাই আলোচনা করে দেবো। স্থির তড়িৎ আলোচনা করে দেবো, আর মেন তোমাদের যেটা আছে চলতরিৎ। তো স্থির তড়িৎ আর চলতরিৎ বিষয়টা কি, এবার এটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, এবার যখন কোন একটা বস্তু, ঠিক আছে, কোন একটা বস্তুর ওপর, মনে করো একটা চিরুনি, সব থেকে একটা বস্তু না ভেবে আমি যদি একটা চিরুনি ভাবি, তুমি তোমরা তো এই উদাহরণটা খুব ভালো করেই জানবে। তোমরা স্কুলে নিশ্চয়ই করেছো, আমরা তো ছোটবেলায় খুব করতাম। মনে করো এরকম একটা চিরুনি, আমি এরকম একটা আঁকার চেষ্টা করছি, খুব একটা ভালো আঁকতে পারি না যদিও। যাই হোক, এরকম একটা চিরুনি আমি এঁকে নিলাম। এইবার এই চিরুনিটা দিয়ে তুমি একটা কাগজের টুকরো, ছোটবেলায় তোমরা স্টুডেন্ট লাইফে তোমরা তো এখন স্কুলে অনেকেই করেছো দেখবা, আমি তো খুব করতাম। তো এরকম একটা চিরুনি 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 নিয়ে এই কাগজের টুকরো, এটা হচ্ছে কাগজের টুকরো, এটাতে তুমি ঠেকালে, দেখবে আকর্ষণ করবে না। কিন্তু এটা যেই মাথায় ঘষে নেবে, তারপরে যেই কাগজে ঠেকাবে, দেখবে এই চিরুনিটা আকর্ষণ করবে। এইবার এর কারণটা কি, আকর্ষণের কারণটা কি, তখনও তোমরা ভেবে দেখেছো? তো আজ তোমরা দেখো, তোমরা আনসারটা পেয়ে যাবে। খুব অবাক করা বিষয়। তো এটার কারণ হচ্ছে যে স্থির তড়িৎ। এই আকর্ষণের কারণটাই হচ্ছে স্থির তড়িৎ। এবার স্থির কথাটা কেন আসছে? কথাটা আসছে কারণ তুমি যখন এই চিরুনিটা মাথায় ঘষছো, তখন এটাতে আধান তৈরি হচ্ছে, তড়িৎ, এটা তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। তড়িৎ এর মধ্যে, এত সময় এটা নিউট্রাল ছিল, নিস্তড়িৎ ছিল, কোনো চার্জ ছিল না, জিরো স্টেটে ছিল। তারপরে যেই তুমি মাথায় ঘষলে, এর মধ্যে একটা আধান চলে আসলে, এই যে প্লাস বা মাইনাসও আসতে পারে, আমি প্লাস ধনাত্মক আধানকে ধরে নিয়েছি। সে আধান কি ধনাত্মক ঋণাত্মক হয়, দু ধরনের আধান হয়, সেটা আমরা একটু পরে ডিসকাস করব। আপাতত আমি বোঝানোর জন্য বলছি যে এটাতে যখন মাথায় ঘষলে, তখন এটাতে চার্জ চলে আসলো, আধান চলে আসলো। তার আগে কিন্তু আধান ছিল না, জিরো অবস্থায় ছিল, সেই জন্য এটা আকর্ষণ করছিল না। এইবার যেই এটাতে চার্জ চলে আসলো, তখন এটা একে আকর্ষণ করা শুরু করে দিল। এইবার যে তুমি কাগজে ঠেকাবে, কাগজটা এখানে আকর্ষণ করবে। ঘটনাটা তো তাই, তোমরা ভালো জানো। যাই হোক, এবার এখানে যেহেতু এটা স্থির অবস্থায় থাকছে, আধানটা এখানে প্লাস, আধানটা এইভাবে স্থির অবস্থায় থাকছে, ফ্লো করছে না, বয়ে যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, স্থির অবস্থায় রয়েছে বলে এটাকে স্থির তড়িৎ বলছে। আর চলতড়িতের ক্ষেত্রে কি হয়, মনে করেন একটা পরিবাহী আছে, একটা একটা কারেন্টের তার, যদিও দেখে মনে হচ্ছে না, যাই হোক, চোং চোং মতো লাগছে, তোমরা অঙ্কে তো পড়ো, চোং টাইপের হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে দিয়ে ইলেকট্রন পাস হয়, অর্থাৎ আধান পাস হয়। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান। তো এটা যখন পাস হয়, এটা হচ্ছে, যেহেতু আধানটা পাস হচ্ছে, সেই জন্য এটাকে চলতড়িৎ বলছে। চলছে তো, আমরা দেখছি চলছে, বয়ে চলেছে, এটা হচ্ছে চলতড়িৎ। আর এখানে স্থির অবস্থায় থাকছে, এটা হচ্ছে স্থির তড়িৎ। ঠিক আছে, এইবার আমরা এটাকে মুছে দিই, কারণ আমরা এখন আপাতত স্থির তড়িৎটা নিয়ে আলোচনা করবো। স্থির কুলম্বের সূত্রটা কিন্তু এর এর মধ্যে পড়ছে, স্থির তড়িতের মধ্যে পড়ছে, চলতড়িতের মধ্যে পড়ছে না। তো আমরা প্রথমে স্থির তড়িৎটাই আজকে মূলত আলোচনা হবে, কুলম্বের সূত্র টুত্র দিয়ে
মূলত এটাই আলোচনা হবে। চলতরিৎটা আমরা তার পরের দিন থেকে মেন যা যা আছে, বিভব আছে, তারপরে আমার সমস্ত কিছু আছে, ওগুলো আমরা পরের দিন করব। আজ আমরা স্থির তড়িৎটাকে ভালো করে বুঝে নিই, যে এই যে এই আধানের ব্যাপারটা কি, আধানটা কিভাবে আসে, তারপরে এই যে চিরুনির যে আকর্ষণের ব্যাপারটা, এটা আরো ডিটেলসে আমরা জেনে নেব। তোমরা দেখো একটু, আমি আর একবার ছবিটা এঁকে নিচ্ছি, চিরুনির ছবিটা, তাহলে সুবিধা হবে। যা, কি হয়ে গেল, যাই হোক, এরকম একটা মোটামুটি চিরুনি, যাই হোক হলো কিনা জানি না, একটু মনে বুঝে নেবে। এটা একটা চিরুনি আর এটা একটা কাগজের টুকরো। সবাই কি চায় দেখো, আর একটা ভালো বিষয় বলি। তোমরা ভাবছো যে এটাতে যখন আমি আধান আনছি, চুলে ঘষছি, এর মধ্যে আধান চলে আসছে, তখন এটা আকর্ষণ করছে, তার আগে কেন করছে না? এরকম কোশ্চেন তো তোমাদের মধ্যে থাকবেই। এবার সেটাই তো সায়েন্স মানেই তো তাই, তোমাদের মধ্যে কোশ্চেন থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা সেটাই ধীরে ধীরে ডিসকাস করবো। তাহলে দেখবে খুব ইন্টারেস্টিং লাগবে, এইভাবে যদি বুঝে বুঝে পড়ো খুব ভালো লাগবে, চ্যাপ্টারটা একদম সহজ হয়ে যাবে। না হলে কিন্তু বোরিং লাগতে পারে। যাই হোক, এবার যখন আমি এটা মাথায় যেটা বলছিলাম, ধরো যখন এটা আমি সিম্পল রেখেছিলাম, মাথায় ঘষিনি, তখন এটা জিরো স্টেটে ছিল, কোনো আধান ছিল না। এবার এর মধ্যে যে আমি চার্জ, প্লাস চার্জ মাথায় ঘষলাম, তখন এর মধ্যে কি প্লাস চার্জ তৈরি হয়ে গেল, যেগুলো স্থির অবস্থায় থাকছে, সেই জন্য তো বলছে এটাকে স্থির তড়িৎ। এবার তুমি কি চাইবে কখনো তোমার দায়িত্ব নিতে, যে আমার এত বড় একটা কাজ যদি দিয়ে দেয়, সবাই চাই কি মানে কোনো কাজ না করতে, কোনো দায়িত্ব না নিতে। তুমি কি চাইবে যে কোনো দায়িত্ব আমার উপর দিয়ে দিই, সেটা আমি করতে হবে, সারাদিন আমাকে কাজ করতে হবে? কেউ কেউ কিন্তু এটা চায় না। তাই সবাই কি নিউট্রাল স্টেটে থাকতে চায়, জিরো স্টেটে থাকতে চায়। তো এরাও কি তাই করবে? এরা এত সময় কিন্তু জিরো স্টেটেই ছিল, কিন্তু যেই এইভাবে ঘষা হলো, তখন এদের মধ্যে কি প্লাস চার্জ, অর্থাৎ একটা দায়িত্ব, কাজের দায়িত্ব চলে আসলো, প্লাস চার্জ চলে আসলো। সেই দায়িত্বর জন্যই বলছে যে তুমি কাজটা করো, তখন একে আগাটা আকর্ষণ করছে, কারণ এর মধ্যে চার্জ চলে এসেছে। এবার কাজের দায়িত্ব চলে এসেছে, এইবার চাইবে তাড়াতাড়ি কাজটা করে দায়িত্বটা ঝেড়ে ফেলে আবার আমি নিস্তড়িত হয়ে যাই, আবার আমার কোনো চিন্তা থাকবে না। এ এ এখন মেন্টালিটি এরকম হয়ে গেছে, যেই এর মধ্যে চার্জ চলে এসেছে, এই ভাবছে আমি এই বেটা, যেই একে আমি এর কাছে আনলাম কাগজের টুকরোটাকে, এর থেকে যেহেতু প্লাস আধান আছে, এই মাইনাস আধানকে এর কাছে নিয়ে নেবে, ফলে একটা তড়িৎ বলের মাধ্যমে, একটা তড়িৎ বল এফ এর মাধ্যমে এটা আকর্ষণ করবে, দিয়ে এই প্লাস মাইনাস নিউট্রাল হয়ে আবার এই জিরো স্টেটে চলে আসবে। এখানে এর মধ্যে তো প্লাস আধান তৈরি হয়েছিল চুলে ঘষার জন্য, আর এর থেকে এর মাইনাস আধানগুলো নেবে, সবসময় বিপরীত আধানগুলো নেবে। কেন নেবে বলছি, বিপরীত আধানগুলো নিয়ে এ নিউট্রাল হয়ে যাবে, এবং সেই নিউট্রাল হতে গেলে কি আকর্ষণ করতে হবে, ওই কারণেই এই এফ বলে একে আকর্ষণ করবে। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেলে, যে কেন একটা চিরুনি মাথায় ঘষে নিলে তারপরেই কাগজের টুকরোটাকে আকর্ষণ করে, আদারওয়াইজ তার আগে কিন্তু করে না। কারণ তার আগে ওর মধ্যে কোনো আধান ছিল না, ওর মধ্যে তড়িৎ ছিল না, ও জিরো স্টেটে ছিল। তারপর যেই মাথায় ঘষা হলো, ওর মধ্যে এইভাবে চার্জ চলে আসলো, দায়িত্ব চলে আসলো। এবার ও তাড়াতাড়ি চাইবে কি কাজটা করে দায়িত্বটা ঝেড়ে ফেলতে, সেই কারণে ও এই কাগজের টুকরোটা থেকে ইলেকট্রন নেবে, মানে ইলেকট্রন নিয়ে নিজের কাছে টানবে, একটা বলের মাধ্যমে, তড়িৎ বলের মাধ্যমে নিজের কাছে টানবে এবং আকর্ষণ করবে। এই হচ্ছে বিষয়। তো এখান থেকে তোমরা বুঝতে পারলে যে তড়িৎ আধান ক ধরনের হতে পারে। খুবই সহজ, একটু দেখি চলো। তড়িৎ আধানের আমাদের আনসার পেয়েই গেছি। তড়িৎ আধান তড়িৎ আধান তড়িৎ আধান হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। মানে একটা হচ্ছে ধনাত্মক চার্জ আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ। খুব সহজ বিষয়। দেখো এটা এই যে প্লাসের সবসময় বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তোকে এখানে একটা মজার ঘটনা বলছি, তোমরা কিন্তু একদম হাসবে না, কিন্তু এটা জাস্ট একটা বোঝানোর জন্য। এটা প্লাসকে ধরো ছেলে মনে করো, মাইনাসকে মেয়ে মনে করো। তার মানে কি, একটা ছেলে আর একটা মেয়েকে নিশ্চয়ই এই বয়সে সবসময় আকর্ষণ করবে। তো ওইভাবে তোমরা মনে রাখবে যে বিপরীত আধান সবসময় আকর্ষণ করে, আর সেম আধান সবসময় বিকর্ষণ করে। ঠিক আছে, তাহলে তড়িৎ আধান ক ধরনের হয়? দু ধরনের, একটা প্লাস মানে ধনাত্মক আধান, আর একটা ঋণাত্মক আধান, প্লাস মাইনাস। ঠিক আছে, দু ধরনের তড়িৎ আধান হয়। এবার প্লাস আর মাইনাস কি সবসময় আকর্ষণ করে। সমজাতীয় আধান আমি লিখে দিচ্ছি, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে,
পরস্পরকে বিকর্ষণ করে। আর সমজাতীয় আধান বলতে কি বলতো, মনে করো প্লাস আবার প্লাস, একই জাতীয়, তো এটা একই তো জাতীয়, একই জাত, মনে করো ছেলে, দুটোই ছেলে, তো সেক্ষেত্রে আকর্ষণের কোনো ব্যাপার নেই, বিকর্ষণ, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। এবার যদি মনে করে যদি এরকম থাকে, একটা প্লাস একটা মাইনাস, অথবা হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস যদি থাকে, সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু দুটো মাইনাস হতে পারে, দুটো প্লাস হলেও যেমন সমজাতীয় আধান বিকর্ষণ করছে। এবার ধরো এরকম আছে, দুটোই মাইনাস আছে, তাহলেও দুটো মাইনাস, মনে করো দুটো প্লাস কে ছেলে ধরলে, দুটো মাইনাস ধরো মেয়ে, দুটো মাইনাস সমজাতীয় আধান কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। এবার যদি দুটো আলাদা আলাদা হয়, মানে ভিন্ন জাতীয় হয়, ভিন্ন জাতীয় আধান, ভিন্ন আধান, ভিন্ন ভিন্ন প্রকৃতির আধান, ভিন্ন আধান পরস্পরকে কি আকর্ষণ করে, পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। মানে ধরো এরকম প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে যদি থাকে, তার মানে ভিন্ন আধান কি পরস্পরকে, একটা মনে করো একটা ছেলে মেয়ে, এটা ছেলে এটা মেয়ে, আকর্ষণ করবে। আর যদি সমজাতি হয়, মানে দুটোই মাইনাস অথবা দুটোই প্লাস, তাহলে কি করবে। এবার আমরা দেখে নেব কুলম্বের সূত্র, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু পরীক্ষা আসে, এত সময় যেগুলো বোঝালাম তোমাদের, এই চিরুনি টিরুনি যে স্থির যে উদাহরণগুলো দিলাম, সেগুলো থেকে খুব একটা কিছু কোশ্চেন হয় না। এইখানে কুলম্বের সূত্র, এইগুলোই সাধারণত পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসে। তো চলো দেখে নিই, একদম সহজ করে আমি বোঝানোর চেষ্টা করবো, শুধু দেখতে থাকো একটু। কুলম্বের সূত্র দেখো, আমি লিখে নিয়েছি বোর্ডে, একটু টাইমটাকে জাস্ট একটু শর্ট করার জন্য। কুলম্বের সূত্র, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল। দেখো আমরা ছবিটা এখানে কি বলতে যাচ্ছে, দুটি স্থির বিন্দু আধান আছে, মানে এখানে এরকম দুটো আধান আছে, ঠিক আছে, একটা স্থির বিন্দু আধান, একটাকে মনে করো আমি Q1 বললাম, আর একটাকে আমি Q2 বলছি, ঠিক আছে, Q1 আর Q2, Q1 and Q2 দুটো বিন্দু আধান, দুটি স্থির বিন্দু। স্থির কেন বলেছে, কারণ বলেছিলাম না এটা স্থির তড়িতের পার্ট, একটা চলতড়িৎ একটা স্থির তড়িৎ, তো এটা মূলত স্থির তড়িতের পার্ট। চলতড়িতের পার্ট তোমাদের এর পরে পুরো চ্যাপ্টারটাই চলতড়িৎ, তো সামনে এইটুকু একটু স্থির তড়িৎ আছে, তো স্থির তড়িৎ। এবার সেই জন্য বলছে যে স্থির বিন্দু আধান, বলেছিলাম যে আধান, ওই যে চিরুনির ক্ষেত্রে উদাহরণ দিলাম, এইভাবে যে আধানগুলো ছিল ওইগুলো কি সব প্লাস আধান স্থির অবস্থায় ছিল, তো সেই কারণে আধানগুলো সব স্থির থাকবে, ঠিক আছে। আধানগুলো যখন স্থির থাকবে সেটাকে স্থির আধান বলছে, সেটাই বলছে দুটি স্থির বিন্দু আধান, অর্থাৎ এই আধানগুলো স্থির, এইভাবে কোনো একটা বস্তু হতে পারে, বা ঠিক আছে কোনো তলের উপর এইভাবে স্থির অবস্থায় আছে, নড়াচড়া করছে না। দুটি স্থির বিন্দু আধান, একটা Q1 একটা Q2, স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল। এবার কথা হচ্ছে আকর্ষণ আর বিকর্ষণ দুটোই কেন আসছে, একবার আকর্ষণ আসছে, বিকর্ষণ আসবে, কখন কোনটা আসবে, সেই যেটা বলেছিলাম, যে উদাহরণ দিয়েছিলাম, যে দুটোই যদি প্লাস আধান হয়, সমজাতীয় হয়, তাহলে কি হবে, দুটো যদি সমজাতীয় হয়, মনে করো দুটোই ছেলে, যদি সমজাতীয় আধান হয় তাহলে কি বিকর্ষণ হবে, সেক্ষেত্রে বিকর্ষণটা কাজ করবে। আর একটা প্লাস আর একটা যদি মাইনাস হয়, এটা মাইনাস এটা প্লাস, তাও হতে পারে, একটা প্লাস একটা মাইনাস যদি হয়, সেক্ষেত্রে কি হবে, এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হবে আকর্ষণ বল, যদি ভিন্ন জাতীয় আধান হয়। আর যদি দুটোই প্লাস হয় বা দুটোই মাইনাস হয়, তাহলে বিকর্ষণ কাজ করবে। যাই হোক, সেই দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, মানে Q1 Q2 মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, কখন আকর্ষণ কখন বিকর্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো, আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। কি বলছে, এটা হচ্ছে ব্যাখ্যা, চলো আমরা ব্যাখ্যা বলে লিখে দিই, দেখবে তোমার বই ব্যাখ্যা বলে লেখা আছে, সেই ব্যাখ্যাটাই আমরা করছি। তো এই সূত্র ধরে ধরে করে দেবো, বেশি মুখস্থর কিছু নেই, সূত্রটা বুঝবো, সূত্রে যা যা বলেছে সেগুলো দিয়েই আমরা সমীকরণ বানিয়ে দেবো। এই যে এখান থেকে একটা সমীকরণ আসবে, সেটা এই সূত্র থেকেই চলে আসবে, আলাদা করে মুখস্থ করার কোনো ব্যাপার নেই এখানে, খুব সহজ বিষয়। শুধু তোমাদের এই ভাষাটা খেয়াল রাখতে হবে, ধীরে ধীরে যেই এখানে যেগুলো বলেছে সেইগুলো দিয়েই আমার প্রমাণ হয়ে যাবে। দেখো, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। তাহলে কি বলছে, আকর্ষণ বা বিকর্ষণ সেটা আমি জানি না, সেটা যা হোক কিছু একটা হবে, আকর্ষণও হতে পারে, কখন আকর্ষণ কখন বিকর্ষণ তো বলে দিলাম। যাই হোক, সেই বলটা বলছে সমানুপাতিক, সমানুপাতিক তো, হ্যাঁ, আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। পরিমাণ মানে কি, Q1 Q2 এদের গুণফল,
পরিমাণ মানে যে Q1 Q2 আধান, এদের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? মানে যদি এটা বাড়ে তাহলে এটাও বাড়বে, আবার সেম ভাবে এটা যদি কমে এটাও কমে। মানে যদি বল বেশি পরিমাণে, যদি আধানের পরিমাণ খুব বেশি হয়, মানে খুব বেশি পরিমাণে আধান থাকে, তাহলে এদের মধ্যে বলটাও বেশি হবে, বেশি পরিমাণে তারা আকর্ষণ বা বিকর্ষণ করবে। এবার যদি যদি আধানটা কম পরিমাণ আধান হয়, তাহলে তুলনামূলক কম আকর্ষণ বা বিকর্ষণ করবে। সেটা সম্পূর্ণই আধানের উপর ডিপেন্ড করছে, মানে আধান বাড়লে এদিকে বলটাও বাড়তে থাকবে। এই হচ্ছে ঘটনা। যাই হোক, তো প্রথমে একটু তোমাদের লিখে দিতে হবে, ঠিক আছে? যে আগেই তো এফ এইভাবে লেখা শুরু করলে হবে না, কারণ এফ কি, Q1 Q2 কি, এটা একটু বলে দিতে হবে। সেটা একটু আমি লিখে দিচ্ছি, এইভাবে তোমরা খাতায় নোট করে নেবে, তাহলে সুবিধা হবে। প্রথমে লিখবে, ধরি দুটি স্থির বিন্দু আধান, এগুলো তো লিখে নিতে হবে, না হলে তো হবে না। Q1 কি, Q2 কি, এগুলো তো বলে দিতে হবে, না হলে তো টিচার বুঝবেন কি করে। দুটি স্থির বিন্দু আধান Q1 ও Q2, ঠিক আছে? দুটো Q1 Q2 আধান, আর এদের মধ্যে দূরত্বর ব্যাপারটা আছে, যে মধ্যবর্তী দূরত্বের একটা ব্যাপার আছে, সুতরাং দূরত্বটাকেও আমাদেরকে ধরে নিতে হবে, ঠিক আছে? এদের আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম আর, ঠিক আছে? তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল ধরে নিই এফ, তাদের মধ্যে ক্রিয়াশীল বল, এই ছবিটা কিন্তু তোমরা আঁকবে, তাহলে পরীক্ষায় পাশে এঁকে দেবে, তাহলে অনেকটা সুবিধা হবে, যে টিচার বুঝতে পারবে যে না বুঝে করেছে, সব ঠিকঠাক একদম স্টেপ বাই স্টেপ করেছে, না হলে কিন্তু অসুবিধা আছে। যাই হোক, এভাবে লিখে নেবে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল, আকর্ষণ বা বিকর্ষণ বলতে পারছে না, কিন্তু দুটোই হতে পারে, সেটা আমি বলতে পারবো না যে আকর্ষণই হবে। বল এফ, যদি এফ হয়, এফ একটু লিখে নিলাম Q1 Q2, আর এফ কি কোনটা কি জাস্ট বলে দিলাম, এখানে আর অন্য কিছুতে ঝামেলা নেই। এইবার যেটা বললাম যে এফ সমানুপাতিক কি, আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক। এই যেখানে বলে দিয়েছে আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক কি, এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা। অর্থাৎ বলেই তো দিলাম যে যদি আধানের মান বাড়ে তাহলে বলও বাড়বে, মানে যত বেশি আধান দেবো তত ওরা বেশি আকর্ষণ করবে, স্বাভাবিক ব্যাপার। যত পাওয়ার বাড়বে, এদের পাওয়ার যত বাড়বে তত বেশি এর পরিমাণে আকর্ষণ করবে, এটা খুবই সহজ বিষয়। এইবার এফ প্রপোর্শনাল Q1 Q2, ঠিক আছে? যখন পাশে লিখে দিতে হবে, যখন দূরত্ব আর স্থির, তাই নয় কি? দূরত্ব যদি আবার কমা বাড়া করতে চাই তাহলে তো সমস্যা। তুমি যে কোনো দুটো জিনিসের মধ্যে তুমি কম্পেয়ার করছো, তাহলে তো তোমাকে তাদের দুজনকে সেম প্ল্যাটফর্মে রাখতে হবে। মানে মনে করো তুমি একটা দৌড় প্রতিযোগিতায় লাগিয়েছো, দৌড় প্রতিযোগিতায় নামতেছো, তো দুজনের যদি ক্যাপাবিলিটি বিচার করতে হয় যে কে ভালো জোরে দৌড়ায়, কে কে কার স্পিডটা বেশি, তাহলে দুজনকে তো একই রাস্তায় দিতে হবে। একজনকে তুমি তোমার একদম এবড়ো খেবড়োতে দিয়ে দিলে, একজনকে প্লেন রাস্তায় দিয়ে দিলে, তাহলে যে প্লেন রাস্তায় আছে সে তো হামেশাই আগে চলে যাবে, তাহলে তো বিচারটা করা যাবে না। সেই জন্য দুজনকে সেম প্ল্যাটফর্মে রাখতে হবে। সেই জন্যই এদের মধ্যে যখন আমি বিচারটা করব, তখন মনে করো এটা দৌড় প্রতিযোগিতা, এ একজন, এ হচ্ছে ফার্স্ট প্রতিযোগী, এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে তোমার বন্ধু, দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা, তুমি আর এটা তোমার বন্ধু। তো সেক্ষেত্রে তো রাস্তাটাকে স্থির রাখতে হবে, একই রাস্তা রাখতে হবে, দুজনেরই সেম রাস্তা, তাহলে বোঝা যাবে কার স্পিডটা বেশি, তাই না? এটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে তো আমি বুঝতে পারবো না যে কে বেশি ভালো দৌড়াচ্ছে, কে কম, কে আস্তে দৌড়াচ্ছে, তাই না? তাই তুমি আর তোমার বন্ধু যদি রেস করে দিই, তখন রাস্তাটাকে স্থির রাখতে হবে। এটা মনে করো রাস্তা, আর এটাকে স্থির, এই যে পথ, এটাকে স্থির রাখতে হবে। সেম পথ, সেম দূরত্ব, একই সাথে স্টার্ট করেছে, তাহলে দুজনের মধ্যে কি মানে রিলেশন, সেটা এখানে আসছে। সেটাই হচ্ছে এফ সমানুপাতিক Q1 Q2 যখন আর স্থির, ঠিক আছে? এইবার আবার কি বলা যায়, দেখো শুধু তো এটা নেই, আবার আরো আছে যে এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে এফটার সাথে আর একটা সম্পর্ক আছে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলে কোনো চিহ্ন হয় না, কিন্তু এটা হলো সমানুপাতিক চিহ্ন। ব্যস্তানুপাতিক 1/, করে দিলেই ব্যস্তানুপাতিক, 1/r² মানে r² এর ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো সেম ভাবে
এটা যখন করব তখন আবার সেম ভাবে এটাকে স্থির রাখতে হবে, এটার সাথে এটার সম্পর্ক, তখন আমি স্থির রেখে দেব। যখন কি Q1 ও Q2 স্থির, Q1 ও Q2 স্থির। আচ্ছা, এই দুটো সম্পর্ক পেয়ে গেলে F সমানুপাতিক Q1 Q2, F সমানুপাতিক 1/r²। এইবার আমি একটু মুছে দিচ্ছি এই জায়গাটা, ছবিটা একটু মুছে দিই। আশা করি তোমরা টুকে নিয়েছো, এটা একটু টুকে নিয়ে এখানে একটু মুছতে হবে আমাকে। যাই হোক, এবার এটাকে আমি যৌগিক ভেদের যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণকে আমি অ্যাড করে দেবো, একসাথে করে দিলেই আমাদের যৌগিক ভেদে যে সমীকরণটা আসবে। দেখো, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী একবারে লিখে দিচ্ছি। যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি লেখা যায়? এরপর সেটা এরকম হবে, F সমানুপাতিক, এই দুটো জাস্ট একসাথে হয়ে যাবে, Q1 Q2 বাই r² গুণ হয়ে যাবে, মানে ডান দিকটা এটা F বসবে, এই পাশে এগুলো গুণ হয়ে যাবে, Q1 Q2 বাই r², Q1 Q2 বাই r²। এক্ষেত্রে কিন্তু সবগুলোই পরিবর্তনশীল, মানে Q1 Q2 r² তিনটেই পরিবর্তনশীল। সেটাও এখানে লিখে দিতে হবে যে Q1 Q2 r উভয় পরিবর্তনশীল, মানে সবগুলো এখানে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো এটাই হয়ে গেল। ও, আর একটু কাজ বাকি আছে, এখানে আবার সমানুপাতিকটা তুলে দাও। সমানুপাতিক তুলে দিলে কি, একটা ধ্রুবক আনতে হয় কে ইন্টু Q1 Q2 বাই r²। এটাই হয়ে গেল তোমার কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এটা থেকে বিভিন্ন অঙ্ক করতে হবে, সবকিছু করতে হবে, এটাই সব। F সমান k ইন্টু Q1 Q2 বাই r²। এখানে কি শেষ না, এই কেটাকে বলতে হবে, কেটা কি এবার তোমাকে এখানে বলে দিতে হবে। তো আমার এখানে একটু জায়গা কম, তো এখানে আমি উপরে বলছি, এই সূত্রটাকে এবার আমি মুছে দিচ্ছি, এখানে আমি বলে দিচ্ছি কেটা কি সম্বন্ধে এবার আমাদের একটু আলোচনা করতে হবে। যাই হোক, যদি গাণিতিক রূপ বলে তাহলে মোটামুটি তোমরা এইটুকু করে কেটাকে বলে দিলে এখানে শেষ করে দিতে পারবে, কেটা বলে এইটুকু রাখলেই হবে। কে সমান সমান এটুকু বললে তারপরে কেটা কি বলে দিতে হবে। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, ধ্রুবকই তো একটা না, সমানুপাতিক ধ্রুবক যার মান মাধ্যমের প্রকৃতি ও তোমার হচ্ছে একক পদ্ধতির উপর নির্ভর করে। একক পদ্ধতি বলতে SI CGS FBS এই প্রত্যেকটা আলাদা আলাদা হবে, সেটা বলছে। একক পদ্ধতির উপর নির্ভর করে। হয়ে গেল কুলম্বের সূত্র কমপ্লিট। তাহলে তোমার যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে কুলম্বের সূত্রটি লেখো এবং বিবৃত করো, লেখো এবং ব্যাখ্যা করো, তাহলে এই যে লেখাটা যেটা আমি মুছে দিলাম এটা লিখবে। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের, মানে এই যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো আর ব্যাখ্যাটা এইটুকু লেখার পরে এই পর্যন্ত লিখবে, লেখার পরে কে এর মানটা লিখে দেবে, তাহলে টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবু আমি আরেকবার বলে দিই বিষয়টা, এই ছবিটা দেখে আরেকবার একটু বলে দিই। সূত্রটা তো মুছে দিয়েছি, ছবিটা দেখে বলে দিই। সূত্রে বলছে যে দুটি স্থির বিন্দু আধান, আমি একটাকে Q1 ধরেছি, একটাকে Q2 ধরেছি, একটাকে Q1 আর একটাকে Q2 নাম দিয়েছি। এটা স্থির বিন্দু, যেহেতু স্থির তৈ আধান ফ্লো করবে না, আধান স্থির অবস্থায় থাকবে, তাই Q1 Q2 স্থির। সেই জন্য কুলম্বের সূত্রে বলছে এটা কিন্তু অবশ্যই স্থির ওই
তোমার হচ্ছে স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তোমার এমসিকিউ এ কোশ্চেন দিয়ে দেবে যে কুলম্বের সূত্রটি প্রযোজ্য, তো দিয়ে অপশন দিয়ে দেবে এইভাবে, এ বি দিয়ে অপশন দিয়ে দেবে যে স্থির তোমার হচ্ছে স্থির বিন্দু আধানের ক্ষেত্রে, না যে বিন্দু আধান চলতে পারে সেরকম বিন্দু আধানের ক্ষেত্রে, বা কোনোটি নয়, এইভাবে অপশন দিয়ে দিতে পারে। তখন তোমাকে স্থির বিন্দু আধানের ক্ষেত্রে অপশন উত্তর করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু খেয়াল রাখবে, অনেক সময় এমসিকিউ এ দিয়ে দেয়। যাই হোক, দুটি স্থির বিন্দু আধান আছে Q1 Q2, তাদের বলছে যে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল যদি সেম আধান হয়, মনে করো প্লাস প্লাস আছে, তাহলে এদের মধ্যে কি বিকর্ষণ বল কাজ করবে, দূরে সরে যাবে। আর যদি উল্টো আধান হয়, ভিন্ন আধান হয়, তাহলে আকর্ষণ করবে। তো সেই আকর্ষণ বা বিকর্ষণ বল F, আকর্ষণ বা বিকর্ষণ বল F, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল Fটা কিভাবে নির্ভর করছে এদের উপর, সেটাই এখানে বলেছে যে F সমানুপাতিক হবে কি আধানের এই পরিমাণের গুণফলের সমানুপাতিক Q1 Q2। আর একটা সম্পর্ক বলেছে যে আধান মধ্যবর্তী দূরত্ব, এই যে আর মধ্যবর্তী দূরত্ব একদম সংযোজক সরলরেখা, এইভাবে লম্বা দূরত্ব, কোনো এইভাবে ব্যাকাট্রা দূরত্ব নাই, কিন্তু একদম সংযোজক সরলরেখা বরাবর একদম লম্ব দূরত্বই হবে। এই যে দূরত্ব, এই দূরত্বের বর্গের মানে স্কোয়ার করে ব্যস্তানুপাতিক, মানে 1/r²। ঠিক আছে, তো আশা করি টোটালটা কমপ্লিট। এইবার আমরা কে এর মান নিয়ে আলোচনা করব। কে এই যে আমরা বললাম যে এখানে বললাম যে মাধ্যমে কে এর মান কে সমানুপাতিক ধ্রুবক, যার মান মাধ্যমের প্রকৃতি ও একক পদ্ধতির উপর নির্ভর করে। এবারে এই কে সম্বন্ধে আমরা জানবো এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে বলেছিলাম না যে মাধ্যমের প্রকৃতি ও একক পদ্ধতির উপর নির্ভর করে, মানে যদি একক পদ্ধতি আলাদা হয় তাহলে কে এর মানটা কিন্তু আলাদা আলাদা হবে। মাধ্যমের উপরও তাই। তাই মাধ্যম যদি শূন্য মাধ্যম হয় একরকম হবে, বায়ু মাধ্যম হলে একরকম হবে। যদি মানে বলতে চাচ্ছি যে আধান দুটো রেখেছিলাম না, Q1 Q2 আধান, Q1 Q2, এদেরকে আর দূরত্বে আমরা রেখেছিলাম। এবার এটা তো কোনো একটা বায়ু মাধ্যমেই তো আমি রেখেছি, একটা বায়ু মাধ্যমের মধ্যেই তো এই ঘটনাটা ঘটছে। এবার এটাকে যদি আমি জলের মধ্যে রাখি তাহলে আর এক রকম রেজাল্ট দেবে, যদি অন্য কোনো মাধ্যমে রাখি তাহলে আর এক রকম রেজাল্ট দেবে। কিন্তু আমাদের অত কিছু লাগবে না, আমরা বায়ু মাধ্যমে ধরে করব, শুধু বায়ু মাধ্যমটাকে জানলেই আমাদের হবে। তবুও জানিয়ে রাখলাম যে মাধ্যমের প্রকৃতি মানে আলাদা আলাদা মাধ্যমের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো এসআই পদ্ধতিতে আমরা দেখে নিই, এবং একক পদ্ধতিতেও আলাদা হবে। সিজিএস একরকম রেজাল্ট আসবে, এসআইতে একরকম রেজাল্ট আসবে, সেটাই আমরা দেখবো। এসআই পদ্ধতিতে কি হবে, এটা এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 বাই r²। এসআই পদ্ধতিতে কে সমান সমান হবে হচ্ছে 1/4πε0, মানে এই যে একটা ধ্রুবক, এই ধ্রুবকটার মান এটার সমান হয়, এই রাশিটার সমান হয় 1/4πε0। এটা কিন্তু এপসাইলনটা এইভাবে লেখে, আর একবার আমি লিখে দেখিয়ে দিচ্ছি। 1/4π এটুকু তো লিখতে পারবে, তারপরে এইভাবে দিয়ে কেটে দেবে 0। এটার মান 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তো এখানে তাহলে ইকুয়েশনটা কি চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে যদি আমি লিখি এফ সমান সমান কে এর মানটা আমি বসিয়ে দেবো এসআই পদ্ধতিতে 1/4πε0, সরি ε0, হ্যাঁ ε0 Q1 Q2 বাই r², Q1 Q2 বাই r²। এবার এখানে তুমি 9 গুণ 10⁹ বসাতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, এটা হবে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, অবশ্যই বায়ু মাধ্যমে ব্র্যাকেটে লিখে দিচ্ছি বায়ু মাধ্যমে, কারণ আমরা বায়ু মাধ্যম নিয়েই কাজ করব। অন্য মাধ্যমে অন্যরকম হবে, আলাদা হবে রেজাল্ট, কিন্তু এরকম আসবে 1/4πε0 Q1 Q2 বাই r²। এটা এসআই পদ্ধতিতে, অবশ্যই বায়ু মাধ্যম। এইবার আমরা সিজিএস পদ্ধতি দেখে নেব। এসআই পদ্ধতি তো হয়ে গেল, এবার সিজিএস পদ্ধতি চাই। সিজিএস পদ্ধতিতে কি হবে,
এফ সমান সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার ছিল। সিজিএস পদ্ধতিতে আরো সোজা, সব থেকে সোজা। এখানে এই কে যেটা আছে না, এটার মান 1 হবে, আর কিছু না। এই যে কনস্ট্যান্ট, এটার মান 1। অ্যাকচুয়ালি বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে এই যে কে, এর জায়গায় 1/k লেখা হয়, 1/k হয় এটা, ঠিক আছে। এবার এই কেটার মান 1 হয়। এবার এই কেটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা এটা বলা হয়। যাই হোক, এত কিছু তোমাদের লাগবে না, 10 লেভেলে এগুলো 11-12-এ বোঝানো হয়। যাই হোক, এইসব কিছু তোমাদের বোঝার দরকার নেই। তোমরা এখানে এটাকে অত ঝামেলার দরকার নেই, এটাকে কে রাখবে আর এখানে কে ইকুয়াল টু 1 করে দেবে। কে ইকুয়াল টু 1 বসিয়ে দিলে কি হবে, ইকুয়েশনটা এফ সমান সমান 1 1 হয়ে যাবে। আর এটা Q1 Q2, সরি একটু দেখা হয়ে যাচ্ছে লেখাটা, একটু ভালো করে লিখি। এফ সমান সমান Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে। তাহলে বোঝা গেল, কিছুই না। তোমার যদি ব্যাখ্যা দেয় এত কিছু লেখা লাগবে না। যদি কুলম্বের সূত্রে ব্যাখ্যা বলে, তাহলে ওই আগের যেটুকু লিখেছিলাম ওটুকু দিয়ে কেটাকে মেনশন করে দিলে যে এটা একটা সমানুপাতিক ধ্রুবক, যার মান প্রকৃতি ও একক পদ্ধতির উপর নির্ভর করে। মানে এর মাধ্যমের প্রকৃতি, বায়ুর মাধ্যমে একরকম, জলে একরকম, কাছে একরকম, আলাদা আলাদা প্রকৃতি। মানে এসআই, সিজিএস, এইচপিএস সব আলাদা আলাদা রেজাল্ট আসে, সেইটা বলে যে এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। এইবার আরো যদি ডিটেলস জানতে চাও, এই যে এগুলো আছে, এগুলো খুব একটা আসে না। যে এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে এখানে কে এর মান 1/4πε0 সমান হয়, সেক্ষেত্রে সমীকরণটা এরকম হয়ে যায়। সিজিএস এ এখানে 1 হয়, সমীকরণটা এরকম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, এইটুকু বললাম। আর একটু তোমাদের এখানে বাকি আছে, সেটা হচ্ছে আধান, তড়িতাধান, তড়িতাধানের এককটা। তাহলে মোটামুটি আজকে এইটুকুই করাবো, পরের দিন আবার নেক্সট যে টপিকগুলো আছে সেগুলো করাবো। আজকে মোটামুটি এখানে আমি শেষ করবো এই টপিকটা, মানে এই পয়েন্টটা বলি, আধানের একক, তড়িতাধানের একক, তড়িদাধানের একক। তড়িতাধানের একক, তড়িতাধানটা কি বলতো? এত সময় তো আমরা দেখলাম তড়িতাধানগুলো, ওই যে দু ধরনের আধান আমরা দেখলাম, দু ধরনের তড়িতাধান, তাই তো। একটা প্লাস, একটা মাইনাস, মানে একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। ওটাই তো তড়িতাধান। সেই আধানের একক আমরা কিভাবে ক্যালকুলেট করি? সেই আধানের একককে আমরা এসআই পদ্ধতিতে বলি। এসআই পদ্ধতিতে কুলম্ব বলি। সি দিয়ে লিখবে, ঠিক আছে, সমস্যা নেই। সি দিয়ে শর্টে সি দিয়ে লেখা হয় কুলম্ব। বিজ্ঞানী কুলম্বের নাম, যে কুলম্বের সূত্র ছিল তিনি আবিষ্কার করেন বলে এটাকে কুলম্ব নাম দেওয়া হয়, কুলম্ব। সিজিএস পদ্ধতিতে এই আধানের একক কি হবে? সিজিএস এর একক হবে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব, ঠিক আছে। তো এদের মধ্যে একটা সম্পর্ক আছে, মানে এই দুটো ইউনিটের মধ্যে একটা সম্পর্ক থাকবেই। 1 কুলম্ব মানে 3 গুণ 10⁹ ইএসইউ আধান, ঠিক আছে। 1 কুলম্ব মানে 3 গুণ 10⁹ ইএসইউ আধান। যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো করে বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপরে আমি নেক্সট যে টপিকগুলো আছে সেই টপিকগুলোতে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে এই চ্যাপ্টার এর পরের টপিকগুলো ধীরে ধীরে ভিডিও আসতে থাকবে। তো আজ আমি এখানেই ভিডিওটা শেষ করছি।